এখন খবর বিস্তারিত। উপকূলের দিকে ধেয়ে আসা সামুদ্রিক ঝড় মহাসেন এখন অবস্থান করছে শিলচর, আইজল এবং গুয়াহাটিতে। সারাদিন রাজ্যে বৃষ্টিপাত থাকলেও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, যদিও পূর্ব থেকেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল রাজ্যে। আগামী 24 ঘন্টার মধ্যে রাজ্যে সামান্য বৃষ্টিপাত থাকলেও রৌদ্রের দেখা মিলতে পারে বলে আবহাওয়া সূত্রে খবর জানানো হয়েছে। সামুদ্রিক ঝড় মহাসেন আজ রাজ্য অতিক্রম করে আরো দুর্বল হয়ে শিলচর, আইজল, গুয়াহাটি ও উড়িষ্যার দিকে ধাবিত হচ্ছে। সারাদিন রাজ্যে বৃষ্টিপাত থাকলেও তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর নেই রাজ্যে, যদিও আবহাওয়া দপ্তর থেকে পূর্বেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল রাজ্যে। মহাসেনের আজ রাজ্যেও পড়তে পারে তেমন সতর্কবার্তা নিয়ে রাজ্য বিপর্যয় মোকাবিলার সমস্ত দলগুলি প্রস্তুত ছিল। উপকূলের দিকে ধেয়ে আসছিল সামুদ্রিক ঝড় মহাসেন। 24 ঘন্টা রাজ্যে ভারী বর্ষণের সতর্কতা ছিল, যদিও আজ রাজ্যে ভারী বর্ষণের সাথে বাতাসের গতিবেগ ছিল 50 থেকে 60 কিমি প্রতি ঘন্টায়। আবহাওয়া সূত্রে জানানো হয়, আগামী 24 ঘন্টার মধ্যে সামান্য বৃষ্টিপাত থাকলেও রোদের দেখা মিলতে পারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উদয়পুর কাকরাবন মেলাঘর টিলা এসবি স্কুল মাঠে অনুষ্ঠিত হয় চড়ক মেলা ও গাজন উৎসব। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের পর্যটন, পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক। গতকাল উদয়পুর কাকরাবন মেলাঘর টিলা এসবি স্কুল মাঠ প্রাঙ্গণে চড়ক মেলা ও গাজন উৎসবের উদ্বোধন করেন পর্যটন, পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক। এই উৎসব পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতায় তথ্য ও সংস্কৃতি, কাকরাবন পঞ্চায়েত সমিতি এবং চড়ক মেলা উদযাপন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়। স্থানীয় এলাকায় এই চড়ক মেলাটি দীর্ঘ 50 বছর যাবৎ পূর্বপুরুষানুক্রমে হয়ে আসছে বলে অভিমত স্থানীয় চড়ক পূজার পূজারীদের। মেলায় উদ্বোধকের পাশাপাশি উপস্থিত ছিলেন অবিভক্ত দক্ষিণ ত্রিপুরা জেলার সভাপতি হিমাংশু রায় এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাকরাবন বিএসসির চেয়ারম্যান গুণপদ মোরা সিং সহ অন্যান্যরা। এছাড়াও সভানেত্রী হিসেবে উপস্থিত ছিলেন কাকরাবন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শিপ্রা মজুমদার। এই দীর্ঘ 50 বছর যাবৎ ঐতিহ্যবাহী চড়ক মেলা ও গাজন উৎসবকে কেন্দ্র করে স্থানীয় এলাকার জনগণ তথা বাঙালি ও উপজাতিদের মধ্যে ছিল দারুণ উৎসাহ ও উদ্দীপনা। জনগণের মাত্রা ছিল চোখে পড়ার মতো। উদ্বোধকের ভাষণে মন্ত্রী বলেন, উৎসব মেলা মানে মানুষদের মধ্যে মেলবন্ধন, তার সঠিক বাস্তবায়ন ও পরিচর্যা ইত্যাদির দায়িত্ব যেমন সরকারের রয়েছে, তার পাশাপাশি আরক্ষা দপ্তর সহ বিভিন্ন দপ্তরগুলিরও উল্লেখযোগ্য ভূমিকা থাকে। কারণেই কমেছে, আমাদের লেখাপড়া বেড়েছে, আমাদের রাজ্যে চেতনার মান উন্নত হয়েছে, তার জন্য এগুলি অনেকটা লাঘব করা গেছে এবং আমরা এগুলিকে ভিত্তি করে বিভিন্ন উৎসব মেলা সংগঠিত করি। এরকম পিছিয়ে পড়া একজন লেখক অদত্ত মল্ল, তাকে ভিত্তি করে তার শতবর্ষ আমরা পালন করছি। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। এক বিরাট সাফল্য পেল মনু থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে কলকাতা থেকে আমবাসাগামী একটি লরি থেকে 2200 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় 3 লক্ষাধিক টাকা। আটক করা হয়েছে লরি চালককেও। আমবাসা হোক কিংবা মনু, সর্বদাই অবৈধ ব্যবসায়ীদের রাতের ঘুম কেড়ে নিচ্ছেন বাবুল দাস। বুধবার গোপন সূত্রের ভিত্তিতে কলকাতা থেকে আসা WB 297375 নম্বরের একটি ট্রাক থেকে প্রায় 2200 বোতল ফেন্সিডিল এসকে পাড়া থেকে আটক করলেন মনু থানার পুলিশ। পুলিশের চোখে ফাঁকি দেওয়ার সব রকম প্রচেষ্টাকে হার মানিয়ে নতুন ফর্মুলায় আনা হয় ফেন্সিডিল, 2টি ড্রামে, তাও আবার সিল করা। তবু মনু থানার সেকেন্ড অফিসার বাবুল দাসের চোখে ফাঁকি দিতে পারেনি। মনুতে গাড়ি আসতেই আটক করে পুলিশ। উদ্ধারকৃত মালের বাজার মূল্য প্রায় 3 লক্ষাধিক টাকা। এদিকে চালক জানায় এই মালের সম্পর্কে তার কিছুই জানা নেই। চুরাইবাড়িতে গাড়ি চেকিং করা হয়নি বলে চালক মোহাম্মদ শামীম শেখ জানান। মোহাম্মদ শামীম শেখ। গাড়িটা কোন জায়গা থেকে আসছে? মালটা গাড়িটা কলকাতা থেকে আসছে। কি মাল লোড আছে গাড়িতে? খুচরো মাল। খুচরো মাল? এইগুলি করতে আসছে? এইগুলি ট্রান্সপোর্ট বেলা জানে, এগুলো ট্রান্সপোর্ট বেলা বলতে হবে। এগুলো তো আমরা যখন গাড়ি লোড থাকি তখন তো আমাদেরকে আর মালের উপরে থাকতে দেয় না। খুচরো মাল কি আছে? ট্রান্সপোর্টের নাম কি? শ্রী গণপতি রোডওয়েজ। আচ্ছা, কতদিন ধরে গাড়ি চালাচ্ছে? কতদিন ধরে? আমি গাড়ি চালাচ্ছি 7 বছর। ত্রিপুরাতে? ত্রিপুরাতে 6-7 বছর আসছি। এটা কি প্রথম না? না, এর আগে আসছি তো। না, এই যে মালগুলি ধরা পড়লো, মালগুলিতে তো প্রথমবার এই ট্রান্সপোর্টে ধরা পড়লো। খুচরো মাল কি ছিল? খুচরো মালের মধ্যে ফ্যান আছে, আপনার পাইপ আছে, জগ আছে জলের। চুরাইবাড়ি কি চেক হয়েছিল এটা?
চুরাবাড়ি চেক হয়েছে না। হ্যাঁ না হয়নি এটা চেক না না চেক হয়নি, এমনি ছেড়ে দিয়েছে আপনাকে এমনি ছেড়ে দিয়েছে। ট্রান্সপোর্টের লোক আছে, এজেন্ট আছে এখানে চুরাবাড়িতে। নাম কি টিকলু, একটু কি টাইটেলটা বলতে পারবেন টাইটেল বলতে পারতাম না। একটু দিয়ে তাদের কাছে আসলে তারা চালান জুলান জমা নিয়ে নেয়, তারপরে তারা পাস করে। তো আপনার গাড়িতে 3 লক্ষ টাকা সেন্সিটিভ দিয়েছে, আপনি কি মানে একবারের জন্য বুঝতে পারেননি? না, এটা কিরকম করে, যেরকম সিল আছে সাধারণ মানুষ এরকম কি করে বুঝবে? আপনারা তো দেখলেন যেমন সিল আছে, এরকম মাল যদি গাড়িতে কোনো লেবার দিয়ে ওঠায় তাহলে সেই মালের ভিতরে কি আছে সেটা উপর থেকে তো বোঝা লোকটা যায়। যে বলো উকিল ত্রিপুরা আপনাদের ত্রিপুরা চুরাবাড়ি। বয়সটা বলতে পারবে কথা? তা বয়স বলতে হবে না, চোখেই দেখিনি তাকে আমি। চোখে দেখুন না না, ফোনে কথা হয়েছে। আমবাসা থেকে পূর্ণিমা বিশ্বাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। বিরতির পর আবারও স্বাগত। সাম্প্রতিক কালবৈশাখীর ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সোনামুড়া সবজি চাষীদের। নতুন করে উৎপাদন ও সম্ভব হচ্ছে না। বাজারগুলিতে সবজির দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। চিন্তিত ক্রেতা বিক্রেতা উভয়ই। সাম্প্রতিক কালবৈশাখী ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে সবজি ক্ষেতের। নতুন করে উৎপাদনও করা সম্ভব হচ্ছে না। এদিকে গ্রামীণ বাজারগুলিতে সবজির দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ক্রেতা বিক্রেতারা উভয়ই এখন চিন্তাগ্রস্ত। গত 15 মে দক্ষিণ পাহাড়পুর পঞ্চায়েত এলাকার পোদ্দারপাড় গ্রামের এসাক মিয়া, দুধু মিয়া, বাচ্চু মিয়া সহ আরো অনেক সবজি চাষিরা জানান, গত 5-6 বছর ধরে এক একজন চাষি সবজি বিক্রি করে ভালো পয়সা আয় করেছেন। গত 9 মে ঘূর্ণিঝড়ের দাপটে সমস্ত সবজি নষ্ট হয়ে গেছে। এতে যথেষ্ট ক্ষয়ক্ষতির মুখে চাষিরা। পোদ্দারপাড়ার এসাক মিয়া জানায়, তিনি দোকানি জমিতে 40,000 টাকা খরচ করেছেন সবজি উৎপাদনের আশায়। ফলন শুরু হয়েছিল সবেমাত্র। এদিনের ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সমস্ত কিছু লন্ডভন্ড করে দিয়েছে সবজি ক্ষেতের। অপরদিকে কালীখোলা ভিলেজের লেদ্রাবাড়ি গ্রামের মালু মিয়া কাঁচা লঙ্কা, শশা, করলা সহ দোকানি সবজি চাষ করেন। ফলনও ভালোই হয়েছে, কিন্তু একটানা বৃষ্টিতে সমস্ত সবজি নষ্ট হয়ে যাচ্ছে। চাষির দাবি, যা ক্ষতি হয়েছে তো হয়েই গেছে। এখন কৃষি দপ্তর যদি সামার কুইন বাঁধাকপির বীজ সাহায্য করেন তাহলে হয়তো ক্ষতিটা কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে। এই জায়গাতে আইসে আওয়ার পরে এই 2.5 কানির জমির থেকেই তার উৎপন্ন জিনিসটা দিয়ে তার এই বাচ্চা বয়স্ক সংসারটা চলে। এটা সিজনে কফি করে, তারপরে আলু করে, টমেটো লাগায়, এরপরে মরিচ করে, শশা, করলা, ঝিঙ্গা, বিভিন্ন ধরনের ফসল আমরা এটার মধ্যে উৎপাদন করি এবং এটার ফসলের আয় ইনকাম দিয়ে তার আমরা সংসারটা মেনটেন করতে চাই। এর ভিতরে আমরা সরকারের কাছে এমন কোনো পাওয়া দাওয়া এমন কোনো সুযোগ সুবিধা আমরা পাইছি না। নিজের পুঁজি খরচ করে শ্রম করে এটাই করে। তারপর এই বছর বর্ষায়ও প্রচুর টাকা নষ্ট হয়ে গেছে, প্রচুর মরিচ গাছ, শশা, ঝিঙ্গা এটি নষ্ট হয়ে গেছে। কিছু গাছ মারা গেছে দশা রোগে, কিছু উপড়ে গেছে, কিছু পোকা খাচ্ছে, মাগুরে খেয়েছে এবং আর কিছু সেদিন শুকানো কিছু গাছ নষ্ট করে রয়েছে এবং শশা গাছটাও অনেক গাছ মারা গেছে, করলও অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এই পর্যন্ত আমরা কোনো সুযোগ সুবিধা পাইছি না। সরকারের কাছে আমরা আবেদনপত্র একটু সহায়তা যাতে দেয়, আর সামনের দিকে আমাদের কবির বীজ, আলু বা টমাটো এগুলি বীজ দিয়ে আমরা সংযুক্ত করে এটা আমরা আরও উপকৃত হতে পারবো। এটা করে আমাদের সংসার হয়। কাঠালিয়া থেকে নারায়ণ বদ্রের রিপোর্ট, খবর ত্রিপুরা। চাক্কা জাম করবে ত্রিপুরা ন্যায্য মূল্য দোকান পরিচালন সমিতি। জাতীয় সড়কের 3টি স্থানে আগামী 20 মে 1 ঘন্টার চাক্কা জাম করবে ত্রিপুরা ন্যায্য মূল্য দোকান পরিচালন সমিতি। চাক্কা জাম করবে ত্রিপুরা ন্যায্য মূল্য দোকান পরিচালন সমিতি। চাক্কা জাম হবে 1 ঘন্টার। জাতীয় সড়কের 3টি স্থানে হবে চাক্কা জাম। বিশ্রামগঞ্জ, তেলিয়ামুড়া ও কুমারঘাটে হবে আগামী 20 মে 1 ঘন্টার চাক্কা জাম। আজ ত্রিপুরা ন্যায্য মূল্য দোকান পরিচালন সমিতির পক্ষে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান কর্মকর্তারা। সাধ্যভা দাবিকে সামনে রেখে হবে চাক্কা জাম। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল সকলের জন্য খাদ্য বন্টন ও খাদ্যের নিশ্চয়তা দেওয়া, রেশনে চিনি ও কেরোসিন সরবরাহ করা এবং ক্যাশ ও বেনিফিট প্রত্যাহার করা সহ দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য। কর্মকর্তাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার রেশনিং ব্যবস্থা বাতিল করার পরিকল্পনা নিচ্ছে। তাছাড়া রেশনে অনেক দ্রব্য সামগ্রী সরবরাহ বন্ধ করে দিচ্ছে। 66% জনগণ রেশন পাবে এই সিদ্ধান্তেরও তীব্র বিরোধিতা করছেন তারা। চাক্কা জ্যাম হবে 11টা থেকে 12টা পর্যন্ত। এদিন একবেলা রাজ্যের সব ন্যায্য মূল্যের দোকান বন্ধ থাকবে। রাজ্যের বর্তমানে 1732টি রেশন দোকান রয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি দ্বয় প্রদীপ সাহা ও প্রদীপ চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক দিলীপ দেবনাথ সহ অনেকে।
খাদ্য নিরাপত্তা বিল এবং ক্যাশ ট্রান্সফার, ডিরেক্ট ক্যাশ ট্রান্সফার হয়, তাহলে পরে গরিব জনগণের পক্ষে যেমন প্রচন্ড অসুবিধার সম্মুখীন হবে গরিব জনগণ, পাশাপাশি আমাদের যারা ন্যায্য মূল্যের দোকান পরিচালক অর্থাৎ রেশন শপ ডিলার যারা আছেন তারাও প্রচন্ড আর্থিক একটা সমস্যার মধ্যে পড়ে যাবেন। কারণ প্রতিটি রেশন শপ ডিলার তার যে ক্রয় ক্ষমতা রয়েছে এখন সেই ক্রয় ক্ষমতার অনেক বাইরে চলে যাবেন। তার ফলে আমাদের গণবন্টন ব্যবস্থা ত্রিপুরা এবং সারা ভারতবর্ষেই চালু রাখার ক্ষেত্রে একটা বিরাট সমস্যার সৃষ্টি হবে। এবং পাশাপাশি যারা কার্ড হোল্ডার, যারা গরিব কার্ড, বিশেষ করে গরিব কার্ড হোল্ডার, তাদের পক্ষে রেশন থেকে মালামাল ক্রয় করা, বেশি দামে অগ্রিম ক্রয় করা, সেটাও একটা বিশেষ অসুবিধার সৃষ্টি হবে তাদের ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে যারা খুচরো ব্যবসায়ী আছেন, বাজারের ব্যবসায়ী, ওরা লাভবান হবেন এবং সেক্ষেত্রে আমাদের যে বাজারের যে মূল্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। লাগাতার বর্ষণে হাওড়া নদীর জল বেড়ে গেছে, আর এই জলের তোড়ে ভেসে গেছে দুটি ঘর। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্তদের প্রাথমিকভাবে আর্থিক সাহায্য প্রদান করা হয়। লাগাতার বর্ষণে হাওড়া নদীতে জল বেড়ে গেছে। বটতলা হাওড়া নদীর পাড়ে জলের তোড়ে ভেসে গেছে দুটি ঘর। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ প্রশাসনের একটি দল। ঘটনা আজ দুপুর 12:30টায়। হঠাৎ জলের তোড়ে দুটি ঘর ভাসিয়ে নেয় হাওড়া নদীর জলে। সদর মহকুমা শাসক মানিকলাল দাস প্রাথমিকভাবে 70,000 টাকা ক্ষতিপূরণ দেয় বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 10 দফা দাবি নিয়ে ত্রিপুরা কাষ্ঠশিল্পী ইউনিয়ন ও নির্মাণ শ্রমিক ইউনিয়ন কাঠালিয়া ব্লক ভিত্তিক গণডেপুটেশন সংগঠিত করে 7 জনের একটি প্রতিনিধি দল ডিসির কাছে তাদের ডেপুটেশন পেশ করেন। 10 দফা দাবির সমর্থনে ত্রিপুরা কাষ্ঠশিল্পী ইউনিয়ন ও নির্মাণ শ্রমিক ইউনিয়ন কাঠালিয়া ব্লক ভিত্তিক গণডেপুটেশন সংগঠিত করে গত 15 মে। এদিন বেলা 1টায় রবীন্দ্রনগর থেকে ভবানীপুরের শ্রমজীবী মানুষ এসে সামিল হয় কাঠালিয়া মোটর স্ট্যান্ডে। এখান থেকে সংগঠনের পতাকা হাতে সোচ্চার মিছিল কাঠালিয়া বাজার পরিক্রমা শেষে ব্লক প্রাঙ্গণে এসে এক জমায়েতে মিলিত হয়। জমায়েত থেকে শ্রমিক নেতৃত্ব পল্টন দে সহ 7 জনের এক প্রতিনিধি দল ব্লক কার্যালয়ে গিয়ে বিডিওর অনুপস্থিতিতে ডিসি সোনামুড়া সুব্রত বণিকের নিকট দাবি সনদের একটি কপি তুলে দেন। দাবিগুলি নিয়ে প্রতিনিধিদের সাথে বিস্তৃত আলোচনা হয়। আলোচনা শেষে ডিসি প্রতিনিধি দলকে দাবিগুলির যৌক্তিকতা সম্পর্কে আশ্বস্ত করেন। এদিকে ব্লক প্রাঙ্গণে জমায়েতে বক্তব্য রাখেন সিআইটিউর নেতৃত্ব জয়দেব সরকার, ভজন সরকার ও পল্টন দে। শ্রমিকদের উদ্দেশ্যে নেতৃত্বরা বলেন, বহু প্রত্যাশা নিয়ে আমরা রাজ্য সরকারের প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি। আমরা আশা করছি সরকার শ্রমিকদের স্বার্থের কথা বিবেচনা নিশ্চয়ই করবেন। যদি তা না হয় ঐক্যবদ্ধ হয়ে আরো বৃহত্তর আন্দোলন সংগঠিত করতে হবে। বামফ্রন্ট নেতৃত্ব বলেছেন এবারকার নির্বাচনে সিটও বাড়বে, ভোটও বাড়বে। এই আশাটা কেন বলেছেন? আগের নির্বাচনে বলেছিলেন সিট বাড়াতে হবে, ভোটও বাড়াতে হবে। দুইটা কথার মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কি? বামফ্রন্ট কমিটি, বামফ্রন্ট সরকার, ষষ্ঠ বামফ্রন্ট সরকার মানুষের সঙ্গে, মানুষের কাছে কাজ নিয়ে গেছেন এবং উন্নয়ন নিয়ে গেছেন। এই পরিপ্রেক্ষিতে ওনারা বলেছেন যে মানুষ বামফ্রন্টের পক্ষে আছে। এই জন্যই বলেছেন ভোটও বাড়বে, সিটও বাড়বে। এই আশা করেছেন মানুষের কাছে। ঠিক আমরা 28শে ফেব্রুয়ারি আমরা দেখছি ভোটও বাড়ছে, সিটও বাড়ছে। এবং এই সারা রাজ্যের যে একটা সরকার গঠন হয়েছে, এই পরিস্থিতির মধ্যে এটার মূল্যায়ন। তো আমরা আজকে যে ডেপুটেশন আমরা যে মিলিত হয়েছি, যার মধ্যে 10টা দফা দাবি ব্যাখ্যা করেন আমাদের সিআইটিউ সম্পাদক সদস্য আছে, উনি ব্যাখ্যা করবেন। আমি নিশ্চয় দেব সত্যি আলোচনা। বাংলাদেশে কাঁটাতারে বেড়া হয়ে গেছে বর্ডার এরিয়াতে, আমাদের বর্ডার এরিয়াতে কাঁটাতারে বেড়াটা হয়ে গেছে। তাহলে কোন জায়গা দিয়ে সেখানে উঠে আছে? একদিকে বিএসএফ টাকা খাচ্ছে, আরেকদিকে পুলিশ টাকা খাচ্ছে। কারণ বর্ডারের ভিতরে যখন তারা আসে তখন দায়িত্ব পুলিশের। তাহলে পুলিশ কেন ভূমিকা নিচ্ছে না? আমরা বলবো পুলিশ টাকা খাইয়ে ভূমিকা নিচ্ছে না, আর বিএসএফ টাকা খাইয়ে ভূমিকা নিচ্ছে না। তাহলে কেন বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে আমাদের দেশে, ভারতীয় ভূখণ্ডে এসে তারা কাজ করবে? আমাদের দেশের শ্রমিকরা কাজ পায়, কোটি কোটি বেকার সমস্যা আমাদের দেশের মধ্যে। তাহলে বাইরের থেকে, বিদেশ থেকে লোক এসে সেখানে আমাদের দেশের মধ্যে কাজ করে, এটা তো হতে পারে না, এটা তো দিতে পারি না আমরা, এটা তো হতে দিতে পারি না। লড়াই করে আমাদের সেই দাবি আমাদের আদায় করতে হবে। বাংলাদেশের অনুপ্রবেশকারী শ্রমিকদের এখান থেকে বিতাড়িত করতে হবে। আমাদের প্রশাসনের কাছে দাবি, অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি।
এবং গুরুত্ব সহকারে আমাদের সরকার যদি এটা বিবেচনা না করে, আমাদের প্রশাসন যদি বিবেচনা না করে, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহরের সঙ্গীত কলা কেন্দ্রের 40 বছর পূর্তি উপলক্ষে কৈলাসহরের নগর পঞ্চায়েত অফিসে কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সংস্থার প্রিন্সিপাল রমেন্দ্র নারায়ণ সেন। কৈলাসহরের সঙ্গীত কলা কেন্দ্রের 40 বছর পূর্তি উপলক্ষে কৈলাসহরের নগর পঞ্চায়েত অফিসে কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কৈলাসহর সঙ্গীত কলা কেন্দ্রের প্রিন্সিপাল তথা 40 বছর পূর্তি উদযাপন কমিটির কনভেনার রমেন্দ্র নারায়ণ সেন, কমিটির সদস্য বিশ্বরূপ গোস্বামী, কান্তিলাল দেব প্রমুখ। কৈলাসহর সঙ্গীত কলা কেন্দ্রের 40 বছর পূর্তি উপলক্ষে বৎসব্যাপী অনুষ্ঠান যৌথভাবে কৈলাসহর নগর পঞ্চায়েত, গৌরনগর পঞ্চায়েত সমিতি ও বিভক্ত উত্তর ত্রিপুরা জেলা পরিষদ এবং কৈলাসহর সঙ্গীত কলা কেন্দ্র হাতে নিয়েছে। প্রথম অনুষ্ঠান অনুষ্ঠিত হবে 20 মে কৈলাসহর টাউন হলে। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী তপন চক্রবর্তী। ক্লাসিক্যাল মিউজিক্যাল ডেভেলপমেন্ট সোসাইটি আগরতলা সন্ধ্যা 6টায় উদ্বোধনের পর সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান মঞ্চে অনুষ্ঠিত করবেন ভারতের বিখ্যাত ভায়োলিন বাদক পণ্ডিত ত্রিপুরেন্দ্র ভৌমিক, নৃত্যশিল্পী অর্পিতা রায় ও উপস্থিত থাকবেন। তবলায় নারায়ণ বিশ্বাস থাকবেন। তাছাড়া স্থানীয় শিল্পীরাও মঞ্চে অনুষ্ঠান অনুষ্ঠিত করবে। 40 বছর পূর্তি উপলক্ষে সঙ্গীত কলা কেন্দ্রের বৎসব্যাপী অনুষ্ঠান সংগঠিত করার জন্য 21 সদস্য কমিটি সংগঠিত করা হয়েছে। এই কমিটির কনভেনার রমেন্দ্র নারায়ণ সেন বলেন, রাজ পরিবারের কাছে হাতে এই ভায়োলিনটা আইছিল প্রায় 200 বছর আগে। আমাদের ত্রিপুরা রাজারা তো সঙ্গীতের ক্লাসিক্যাল সঙ্গীত চর্চা করতে খুব ভালো চর্চা করতে। এইটা পরবর্তী সময়ে রাজ পরিবারের সরাসরিভাবে ভায়োলিন বাজনা নিয়ে হয়তো কেউ আমার যা ধারণা মাথায় ইয়ে করছে না। উনি খুব ত্রিপুরার খুব অনেক ছোট বয়স থেকে ভায়োলিন বাজান। ওনার হাতে এই ভায়োলিনটা এখন আছে। এই ভায়োলিনটাই উনি 21 তারিখ বাজিয়েবেন। এই ভায়োলিনের আরেকটা বিশেষত্ব, সারা বিশ্বে এইরকম আর মাত্র 3টা ভায়োলিন আছে। এটা হলো চতুর্থ, এটা হলো 4th ভায়োলিন। এই দিক দিয়ে এটা একটা অ্যান্টিক, ইটালিয়ান ভায়োলিন অ্যান্টিক। আমাদের ভারতবর্ষে আর একটা না, এশিয়াতেও বিশ্বের চতুর্থ ভায়োলিন হলো আমাদের একটা গার্ডেন স্কুল আছে সঙ্গীত কলা কেন্দ্র। এটা শুরু হয়েছিল 1973 সালে, 73 সালে তার জন্ম। এই 2013 সালে আমাদের 40 বছর পূর্তি অনুষ্ঠান, 40 বছর পূর্তি হয়েছে। সেই 40 বছর পূর্তি উপলক্ষে আমরা আগামী 20 মে কৈলাসহর টাউন হলে একটা সঙ্গীত সন্ধ্যার আয়োজন করছি। এই সঙ্গীত সন্ধ্যার শিল্পী বা অন্যান্যদের ভাবে আমাদের সহযোগিতা করতেছে ক্লাসিক্যাল মিউজিক ডেভেলপমেন্ট সোসাইটি আগরতলা, যার সম্পাদক সুভাষ দাস, আপনাদের সাংবাদিক সুভাষ দাস ফরিয়াদের সাথে সেই হিসাবে আমরা আগামী 20 তারিখ সন্ধ্যা 6টায় টাউন হলে যে প্রোগ্রামটা করতেছি, সেখানে থাকবেন ত্রিপুরেন্দ্র ভৌমিক। উনি ভায়োলিন বাজাবেন। ওনার যে ভায়োলিনটা, এটাও অত্যন্ত আকর্ষণীয় ব্যাপার। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। 4টি সংস্থার যৌথ উদ্যোগে রাজ্য আসর শুরু হতে চলেছে আগামীকাল। বিলুনিয়ার রাজনগরে অনুষ্ঠিত 4 দিন ব্যাপী এই আসরের উদ্বোধন করবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী। মোট 240 জন খেলোয়াড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। প্রস্তুত রাজনগর। 4 সংস্থার যৌথ উদ্যোগে রাজ্য আসর শুরু হবে আগামীকাল, চলবে 20 মে পর্যন্ত। 30তম শক্তি উত্তোলন, 38তম ভারত উত্তোলন, 40তম দেহশ্রেষ্ঠী এবং 5ম আর্ম রেসলিং প্রতিযোগিতা এবছর হতে চলেছে বিলুনিয়ার রাজনগরে। আগামীকাল 4 দিন ব্যাপী এই আসরের উদ্বোধন করবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিধায়ক বাসুদেব মজুমদার। এছাড়াও উপস্থিত থাকবেন বিধায়ক জসবীর ত্রিপুরা, দক্ষিণ জেলার জেলা সভাধিপতি হিমাংশু রায়, জেলা শাসক সৌমিত্র ব্যানার্জি, ক্রীড়া পর্ষদের সচিব কমল সাহা, রাজ্যের ভারত উত্তোলন সংস্থার সভাপতি সুবল রুদ্র সহ অন্যান্য অতিথিরা। আসরে বিভিন্ন জেলার প্রায় 240 জন খেলোয়াড় অংশ নেবেন। সমস্ত আসরের জন্য খরচ ধরা হয়েছে 3 লক্ষ টাকা। প্রতিযোগিতাকে নিয়ে সমগ্র বিলুনিয়া মহকুমায় প্রচারের কাজ শেষ পর্যায়ে।
তবে বৃষ্টিতে কিছু বাধা বিপত্তি হয়ে থাকলেও রাজনগর প্রস্তুত। 17 তারিখ থেকে শুরু হচ্ছে রাজনগরে রাজ্যভিত্তিক ভারোত্তোলন, শক্তি উত্তোলন, পাঞ্জা লড়াই এবং দেহষষ্ঠ প্রতিযোগিতা। তো আমাদের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। আগামীকালকে এখানে আসবে 290 জনের মতো প্লেয়ার এবং অফিসিয়াল 10টা সাব ডিভিশন থেকে। পরিষেবা প্রতিযোগিতাতে দেওয়া যায়, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে সেটা অনেকটা সম্ভব হচ্ছে না। আমরা আশা করব আমরা সমস্ত প্রস্তুতি। আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রী শহীদ চৌধুরী মহাশয়, আর এছাড়া থাকছেন আমাদের মাননীয় বিধায়ক শ্রী বাসুদেব মজুমদার মহাশয়, সভাধিপতি শ্রী হিমাংশু রায়, আমাদের ক্রীড়া দপ্তরের সচিব এবং ক্রীড়া অধিকর্তা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 5 দিনব্যাপী রাজ্যভিত্তিক নিহার স্মৃতি ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপ এবং 39তম রাজ্যভিত্তিক দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উদয়পুরে। উদ্বোধন করেন দক্ষিণ জেলার জেলা সভাধিপতি হিমাংশু রায়। 5 দিনব্যাপী রাজ্যভিত্তিক নিহার স্মৃতি ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপ এবং 39তম রাজ্যভিত্তিক দাবা প্রতিযোগিতার উদ্বোধন হয়েছিল গতকাল। উদ্বোধন করেছিলেন অবিভক্ত দক্ষিণ ত্রিপুরা জেলার সভাধিপতি হিমাংশু রায়। এছাড়াও উপস্থিত ছিলেন নগর পঞ্চায়েতের চেয়ারপারসন নিশিকান্ত দাস, গোমতী জেলার যুব ক্রীড়া বিষয়ক দপ্তরের উপ অধিকর্তা চঞ্চল মজুমদার সহ অন্যান্যরা। উদ্বোধকের ভাষণে হিমাংশু রায় বলেন, সুস্থ সংস্কৃতি বজায় রেখে খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়াকে তিনি অত্যন্ত সুষ্ঠু পদক্ষেপ বলে মনে করেন, যা ছেলে মেয়েদের শরীর চর্চার দিকেও যথেষ্ট গুরুত্ব রয়েছে। এছাড়াও তিনি বলেন, এই খেলাধুলাকে সামনে রেখে রাজ্যভিত্তিক বিভিন্ন খেলাধুলারও ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন। ত্রিপুরা জেলা পরিষদ ছাত্রছাত্রীদের খেলাধুলার জন্য সুন্দর পরিকাঠামো গড়ে তোলার জন্য বিগত বছরে প্রতিটি জেলার জন্য 90,000 টাকা এবং এই বছরে 1,20,000 টাকা দেওয়া হয়েছে। এদিকে প্রতিযোগিতা এমন চরম অবস্থায় দাবা ও দৌড় প্রতিযোগিতা সঠিকভাবে হলেও অনবরত বৃষ্টির কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিযোগীদের। 3টি প্রস্তাব, 3টি মাঠ মানে সংস্কারের প্রস্তাব আমরা দিয়েছি, যাতে অতি দ্রুত এগুলি সম্পন্ন করা। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট।